সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে নীরব কিন্তু গভীর পুনর্বিন্যাস শুরু হয়েছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটি কেবল একটি নতুন রাজনৈতিক সংগঠন নয়, এটি মূলত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক প্রবণতা, একটি প্রজন্মগত আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে গড়ে ওঠা বিকল্প শক্তির প্রতীক। এনসিপির সামনে এখন যে সিদ্ধান্তের মুহূর্ত, তা শুধু একটি জোট বা আসন সমঝোতার প্রশ্ন নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো কেমন হবে তার একটি প্রাথমিক রূপরেখা নির্ধারণের প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের উত্থান নতুন কিছু নয়, কিন্তু এনসিপির উত্থানকে আলাদা করে দেখার কারণ হলো এটি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবার, সামরিক পটভূমি বা দীর্ঘ সাংগঠনিক ইতিহাসের ফল নয়, বরং এটি এসেছে রাজপথের অভিজ্ঞতা, রক্তাক্ত আন্দোলন, রাষ্ট্রীয় দমনপীড়ন এবং তরুণদের রাজনৈতিক বঞ্চনার অভিজ্ঞতা থেকে। জুলাই গণ অভ্যুত্থান সেই বঞ্চনার বিস্ফোরণ ছিল, কিন্তু ইতিহাস বলে রাজপথের বিপ্লব তখনই টেকসই হয় যখন তা রাষ্ট্র ক্ষমতার কাঠামোর ভেতরে কোনো না কোনোভাবে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। এনসিপির রাজনৈতিক কৌশল সেই ঐতিহাসিক বাস্তবতার প্রতিফলন। বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির চলমান আলোচনাকে যদি কেবল আসন ভাগাভাগি হিসেবে দেখা হয়, তাহলে বিষয়টির গভীরতা অনুধাবন করা সম্ভব নয়। বাস্তবে এটি হলো তিনটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতার মধ্যে সমঝোতার চেষ্টা। বিএনপি একটি পুরনো ক্ষমতা কেন্দ্রিক দল, যার মূল শক্তি সংগঠন, ভোট ব্যাংক ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। জামায়াত একটি আদর্শ ভিত্তিক শৃঙ্খলাবদ্ধ দল, যার সাংগঠনিক কাঠামো তুলনামূলকভাবে দৃঢ় কিন্তু রাজনৈতিক গ্রহণযোগ্যতা সীমিত ও বিতর্কিত। আর এনসিপি হলো একটি তরুণ, আবেগনির্ভর বিপ্লবী শক্তি, যার নৈতিক পুঁজি ও প্রতীকী শক্তি আছে কিন্তু পরীক্ষিত নির্বাচনী অভিজ্ঞতা নেই। এই তিন বাস্তবতার সমন্বয় সহজ নয় কিন্তু প্রয়োজনীয়। এনসিপি যে জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনা করছে, তা কোনো কাকতালীয় কৌশল নয়, এটি একটি সচেতন শক্তির ভারসাম্য তৈরির প্রচেষ্টা। বিএনপি জানে এনসিপি যদি জামায়াতের সঙ্গে সমঝোতায় যায়, তবে বিএনপির ভোটের সমীকরণে নতুন চাপ তৈরি হবে। আবার জামায়াত জানে বিএনপি এনসিপির সমঝোতা হলে তাদের রাজনৈতিক দর কষাকষির ক্ষমতা কমে যাবে। এই ত্রিমুখী সমীকরণে এনসিপি নিজেকে এমন জায়গায় রেখেছে যেখানে তারা সিদ্ধান্তদাতা হলেও পুরোপুরি দায়গ্রস্ত নয়। এটি রাজনৈতিক পরিপক্কতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তবে এই কৌশলের ভেতরে একটি মৌলিক দ্বন্দ্ব রয়েছে। জুলাই বিপ্লবের চেতনা ছিল আধিপত্যবাদ বিরোধী, পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে, অথচ বিএনপি ও জামায়াত উভয় দলই সেই পুরনো রাজনৈতিক ব্যবস্থার অংশ। এই দ্বন্দ্বকে অতিক্রম করতে এনসিপি যে যুক্তি তুলে ধরছে তা হলো বর্তমান কাঠামোর ভেতরে থেকেই কাঠামো বদলাতে হবে। কিন্তু ইতিহাস বলে কাঠামোর ভেতরে ঢুকে কাঠামো বদলানোর চেষ্টা প্রায়ই কাঠামোর অংশ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। এনসিপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই। তারা কি সংসদে গিয়ে বিপ্লবী চরিত্র ধরে রাখতে পারবে, নাকি ধীরে ধীরে সমঝোতার রাজনীতিতে আত্মসাৎ হয়ে যাবে? এনসিপি নেতারা যে নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন, তা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি বাস্তব রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি স্পষ্ট বার্তা দিয়েছে, রাজপথের বিপ্লবীরা এখনও রাষ্ট্র ও ক্ষমতা কেন্দ্রের কাছে অস্বস্তিকর। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, ভয়ভীতি ও টার্গেটেড হামলার সংস্কৃতি নতুন নয়, কিন্তু বিপ্লবী তরুণদের জন্য তা আরও ভয়ঙ্কর, কারণ তারা প্রতিষ্ঠিত ক্ষমতার কোনো সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত নয়। সংসদে প্রতিনিধিত্ব তাই এনসিপির কাছে একদিকে রাজনৈতিক বৈধতা, অন্যদিকে একটি প্রতিরক্ষামূলক ঢাল। বিএনপির সঙ্গে সমঝোতার ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা বাস্তব ও গুরুতর। বিএনপি একটি বড় দল, যেখানে স্থানীয় পর্যায়ের নেতৃত্বের দ্বন্দ্ব গভীর। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ানোর সংস্কৃতি বিএনপিতে পুরনো। এর ফলে এনসিপি প্রার্থী সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। জামায়াতের ক্ষেত্রে এই ঝুঁকি তুলনামূলক কম, কারণ দলটি কেন্দ্রীয় সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করে। কিন্তু জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ জোট এনসিপির জন্য নতুন সমস্যাও তৈরি করতে পারে, বিশেষ করে শহুরে মধ্যবিত্ত, নারী ও প্রগতিশীল তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতার প্রশ্নে। গণতান্ত্রিক সংস্কার জোটের সম্প্রসারণ এনসিপির একটি বিকল্প কৌশল। যদি বড় দুই দলের সঙ্গে সমঝোতা ব্যর্থ হয়, তাহলে এই জোটই এনসিপির রাজনৈতিক আশ্রয়স্থল হবে। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, এই দলগুলো প্রত্যেকেই আলাদাভাবে বড় শক্তি নয়, কিন্তু সম্মিলিতভাবে তারা একটি তৃতীয় রাজনৈতিক বলয় তৈরি করতে পারে। এই বলয়ের মূল শক্তি হবে নৈতিকতা, সংস্কারের দাবি ও তরুণদের অংশগ্রহণ। তবে এই বলয়ের সীমাবদ্ধতাও আছে। ভোট ব্যাংকের দুর্বলতা, গ্রামীণ উপস্থিতির অভাব ও রাষ্ট্রীয় দমন নীতির ঝুঁকি। প্রতীক, ইস্তেহার ও ব্র্যান্ডিং নিয়ে যে প্রস্তুতি চলছে,
তা দেখায় এনসিপি ও তাদের মিত্ররা নির্বাচনকে হালকাভাবে নিচ্ছে না। শাপলাকলি বা ঈগল, এই প্রতীকগুলোর মধ্যেই ভবিষ্যৎ রাজনীতির বার্তা লুকানো। শাপলাকলি মানে নতুন জীবন, নতুন শুরু। ঈগল মানে শক্তি ও উচ্চাকাঙ্ক্ষা। কোন প্রতীক বেছে নেওয়া হবে তা নির্ধারণ করবে জোটটি নিজেকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এনসিপি কি পরিমাণ আসন ছাড় আদায় করতে পারবে। আসনের সংখ্যা শুধু সংসদীয় শক্তির পরিমাপ নয়, এটি ভবিষ্যৎ রাজনীতিতে দর কষাকষির ক্ষমতারও সূচক। 10-20 আসনের একটি দল সংসদে কেবল প্রতীকী বিরোধী শক্তি হতে পারে, কিন্তু 30 থেকে 50 আসনের একটি দল রাজনৈতিক আলোচনায় অনিবার্য হয়ে ওঠে। এনসিপির কৌশল তাই সর্বোচ্চ আসন আদায়ের দিকে, কিন্তু অতিরিক্ত চাপের সমঝোতা ভেঙে যাওয়ার ঝুঁকিও তারা নিতে চায় না। সব মিলিয়ে এনসিপি আজ বাংলাদেশের রাজনীতিতে একটি পরীক্ষামূলক মুহূর্তের প্রতিনিধিত্ব করছে। এই পরীক্ষা সফল হলে বাংলাদেশের রাজনীতিতে তরুণ নেতৃত্ব, সংস্কারবাদী চিন্তা ও আধিপত্যবাদ বিরোধী বয়ান নতুন জায়গা পাবে। ব্যর্থ হলে এটি আরেকটি বিপ্লবী স্বপ্নের ভাঙন হিসেবেই ইতিহাসে লেখা থাকবে। সিদ্ধান্ত যাই হোক, একথা নিশ্চিত, এনসিপিকে কেন্দ্র করে যে আলোড়ন তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনীতিকে আর আগের জায়গায় ফিরতে দেবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।